সালাম আলাইকুম। অ্যাডমিশনে ব্যাকরণ প্রশ্ন কোথা থেকে হয়? ব্যাকরণ প্রশ্ন কি সব থেকে বেশি হয়? ব্যাকরণ প্রশ্ন পড়ার সময় আমাকে কি পড়তে হবে? এইচএসসির ব্যাকরণ নাকি 9-10-এর ব্যাকরণ, 9-10-এর নতুন ব্যাকরণ নাকি পুরনো ব্যাকরণ? ব্যাকরণের প্রশ্ন বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে অ্যাডমিশনে ব্যাকরণের প্রশ্ন ঠিক কোন জায়গা থেকে হয় এবং কি পরিমাণ হয়, কি ধরনের ব্যাকরণের প্রশ্ন হয় সে সম্পর্কে আমাদের ধারণা হবে। আমরা সরাসরি চলে যাই। আমরা আজকে দেখব ব্যাকরণ প্রশ্ন মূলত কোন কোন জায়গা থেকে হয়। ব্যাকরণ নিয়ে আমাদের অনেক টেনশন থাকলে বাজারে কোন বই কিনবো, কি পড়বো, এটা নিয়ে হাজার হাজার টেনশন থাকলেও ব্যাকরণ প্রশ্ন মূলত এইচএসসির ব্যাকরণ আমরা যে টপিকগুলো থেকে পড়ি, উচ্চারণ পড়ি, আমরা বানানের নিয়ম পড়ি, বানান শুদ্ধি এবং বাক্য শুদ্ধিকরণ পড়ি, পারিভাষিক শব্দ আমরা পড়ি। তার মানে এইচএসসির সিলেবাসে তোমরা ইন্টার দেওয়ার সময় ঠিক যে ধরনের ব্যাকরণগুলো পড়েছো ওখান থেকে কিন্তু প্রশ্ন হয় এবং সেট প্রশ্নটা এমসিকিউও হয় এবং রিটেনেও কিন্তু ওখান থেকে প্রশ্ন হয়। তার মানে ইন্টারমিডিয়েটে যে ব্যাকরণ তোমরা পড়েছো এটা এমসিকিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে প্রশ্ন হয়। নবম দশম শ্রেণীর ব্যাকরণ মানে তোমরা যখন নবম দশম শ্রেণীতে পড়েছো যে বই পড়েছো মানে নতুন ব্যাকরণ, পুরনো ব্যাকরণ কিন্তু না। তো এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন হয়। অনেক প্রশ্ন আসতে দেখা যায় পুরনো ব্যাকরণে ছিল, নতুন ব্যাকরণে নাই। এই প্রশ্নের সংখ্যা খুবই কম, সেটা আবার বিগত বছরের প্রশ্ন পড়লে কমন পাওয়া যায়। তার মানে নবম দশম শ্রেণীর ব্যাকরণ খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ গ্রন্থের প্রত্যেকটা টপিকের শেষে দেখবা অনুশীলন অংশ আছে। ওই অনুশীলন অংশ থেকে কিন্তু সরাসরি প্রশ্ন হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিরচন অংশ আমরা জানি যে বাগধারা, প্রবাদ, প্রবচন, সমর্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, অনুবাদ, এরকম কিছু টপিক থেকে প্রশ্ন হয়, এই বিরচনের প্রশ্ন হয়। তার মানে আমরা দেখলাম ব্যাকরণের প্রশ্ন মূলত তিন ধরনের হয়। বিরচন অংশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পারিভাষিক শব্দ আর সমর্থক শব্দ, দুইটা জিনিস কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পারিভাষিক শব্দ আর সমর্থক শব্দ। এছাড়া নবম দশম শ্রেণীর ব্যাকরণ থেকে এই টপিক অনুযায়ী প্রশ্ন হয়। এইচএসসি আমরা যে ব্যাকরণগুলো পড়ি সেখান থেকে প্রশ্ন হয়। এখন আমরা জানবো যে ব্যাকরণের জন্য আমাকে কি পড়তে হবে। আমরা দেখলাম যে তিন জায়গা থেকে প্রশ্ন হয়। এই ব্যাকরণের জন্য আমাকে পড়তে হবে কি, কোন বই বা কোন জায়গা থেকে প্রশ্ন হয়? আমাকে ব্যাকরণের জন্য পড়তে হবে, ব্যাকরণের জন্য পড়তে হবে ইন্টারমিডিয়েটের এইচএসসি ব্যাকরণের যে ব্যাকরণ বই তোমরা পড়েছো, ব্যাকরণ গ্রন্থ ইন্টারমিডিয়েটে তোমরা যেগুলো পড়েছো যে ব্যাকরণ গ্রন্থ সেটা পড়তে হবে। সাথে পাস কোশ্চেন, পাস কোশ্চেন মানে তোমরা বোর্ডে যে ব্যাকরণগুলো বিভিন্ন সময় যে ব্যাকরণগুলো এসেছে, বানান, উচ্চারণ, অনুবাদ, সেগুলো থেকে প্রশ্ন হতে পারে। তার মানে আমরা এইচএসসির ব্যাকরণ পড়ব খুব ভালো করে, যেগুলো আমরা বোর্ড পরীক্ষার সময় পড়েছি। এছাড়া নবম দশম শ্রেণীর ব্যাকরণের জন্য আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই, যেটা বোর্ড বই যেটা আছে, ওই বোর্ড বইটা পড়ব। তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই। আর বিরোচন অংশের জন্য আমাকে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। বিগত বছরের প্রশ্ন, এই বিগত বছরের প্রশ্ন যখন আমরা সলভ করব তখন আমরা মাথায় রাখবো বিগত বছরের প্রশ্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন তো সলভ করবই, সাথে চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্ন আমাকে সলভ করতে হবে। তার মানে বিরোচনের জন্য আমরা বিগত বছরের প্রশ্ন ভর্তি পরীক্ষার এবং চাকরির পরীক্ষার সমাধান করব। নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে অনুশীলন সহ এটা দারুণভাবে প্র্যাকটিস করব। আর এইচএসসি ব্যাকরণের জন্য আমার প্রস্তুতি নিয়েছি, যে বই আমার ছিল তার 5 পেপার এবং সেই বইয়ের টপিক আমরা ভালো করে পড়ব এমসিকিউ এবং রিটেনের জন্য। এখন আমরা আসলে ব্যাকরণ এবং বিরোচন মানে যেটাকে আমরা বলি বিশুদ্ধ ব্যাকরণ আর মুখস্থ ব্যাকরণ, এই দুইটা থেকে প্রশ্নের পরিসংখ্যান একটু আমরা দেখার চেষ্টা করি। আমি এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করেছি, অনেক সময় ধরে, এটা সময় লেগেছে বেশ, বিশ্লেষণ করে ধরে টপিক ধরে বের করেছি যে এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ব্যাকরণ এবং বিরোচন থেকে প্রশ্নের পরিসংখ্যান কেমন ছিল। আমরা এখন দেখব প্রত্যেকটা ইউনিটে বাংলা প্রশ্নের টোটাল সংখ্যা কত, সেখানে বিশুদ্ধ ব্যাকরণ মানে ব্যাকরণ থেকে কি প্রশ্ন হয়েছে, আর বিরোচন যেগুলা সে জায়গা থেকে কেমন প্রশ্ন হয়েছে। চলো আমরা দেখি। আমরা এবছর আমরা জানি এ ইউনিটে বাংলা 15টা প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে বিশুদ্ধ ব্যাকরণ তার মানে সন্ধি, সমাস,
প্রত্যয়, নত্যবিধান, সত্যবিধান, বানান, এই যে শব্দের উৎস, যেগুলো আমরা বুঝে পড়ি, যে ব্যাকরণ, যে ব্যাকরণগুলোর নিয়ম বা বুঝে পড়তে হয়, সেরকম প্রশ্ন ছিল 7টা। আর বিরোচন অংশ মানে প্রতিশব্দ, পারিভাষিক শব্দ, আমি আবারও বলি পারিভাষিক শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ইউনিটেই পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয়েছে। পারিভাষিক শব্দ কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে সিলেবাসে ছিল। তার মানে বিরোচন অংশ থেকে 3টা আর 7টা দেখছি, ও বিশুদ্ধ ব্যাকরণ, তার মানে 7 3 10টা, 15টা প্রশ্নের মধ্যে এ ইউনিটে সায়েন্সের অন্য বিভাগের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে, 10টা প্রশ্ন আসছে কিন্তু ব্যাকরণ থেকে। এরপরে আমরা দেখছি বি ইউনিটে, মানে মূলত আমরা আমাদের কোর্স বা আমরা যাদেরকে মূলত মেন পড়ানোর চেষ্টা করি, এবং এই বি ইউনিটে কিন্তু কমার্স থেকে এবং সায়েন্স থেকে ইদানিং খুব ভালো করছে, এবং সায়েন্সের কিন্তু সিট অনেক। তো বি ইউনিটে বাংলা যে প্রশ্ন 15টা হয়, তারও 7টা প্রশ্ন আসছে বিশুদ্ধ ব্যাকরণ থেকে, আর 2টা প্রশ্ন আসছে বিরোচন থেকে। সি ইউনিটে মানে কমার্সের 12টা প্রশ্ন থাকে। এখানে ব্যাকরণের খুব ডেপথ থেকে প্রশ্ন করে না, বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন কম হয়, ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন হয়। এখানে আমরা দেখছি 6টা প্রশ্ন আসছে বিশুদ্ধ ব্যাকরণ থেকে, আর বিরোচন অংশ থেকে আসছে 3টা। 9টা, 12টার মধ্যে 9টাই হচ্ছে ব্যাকরণ, আর বাকি 3টা হচ্ছে প্রথম পত্র থেকে এসেছে। এখানে আমরা ব্যাকরণের সাথে সাথে বাকিগুলো বাদ দিলে প্রথম পত্রের প্রশ্নের পরিসংখ্যানও কিন্তু বুঝতে পারছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ধরনের ব্যাকরণ থেকে আমরা এরকম দেখলাম। এখন আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে টোটাল 30টা প্রশ্ন থাকে, সেখানে বিশুদ্ধ ব্যাকরণ থেকে আসছে প্রশ্ন 15টা, আর বিরোচন অংশ থেকে মুখস্থ ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে 2টা। ঠিক একইভাবে ডি ইউনিটের 30টা প্রশ্নের মধ্যে ব্যাকরণ অংশ থেকে 15টা, আর 2টা আসছে বিরোচন অংশ থেকে। তার মানে 30টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে, আর 13টা প্রশ্ন আসছে বাংলা প্রথম পত্র থেকে। যদিও অনেকে বলার চেষ্টা করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন খুব একটা হয় না, এই পরিসংখ্যানে কিন্তু তা বলে না। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিশুদ্ধ ব্যাকরণের প্রশ্ন বেশি, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাংলা বানান, ক্রিয়া, ক্রিয়ার কাল, এইসব যে বিশুদ্ধ ব্যাকরণ আমরা বুঝে পড়ি, এগুলো থেকে প্রশ্নের সংখ্যা বেশি। বিরোচন অংশ থেকে 2টা করে প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এ ইউনিট আমরা জানি মানবিকের জন্য, যেখানে শিফট অনুযায়ী পরীক্ষা হয়। আমরা একটা শিফটের প্রশ্ন বিশ্লেষণ করেছি, মূলত অন্যান্য শিফটের প্রশ্ন কাছাকাছি থেকে একই রকম থাকে। 28টা প্রশ্নের মধ্যে ব্যাকরণের প্রশ্ন আসছে 12টা, আর বিরোচন থেকে আসছে 6টা। 12 6 18, 28টার মধ্যে 18টা হচ্ছে ব্যাকরণের প্রশ্ন, আর 10টা হচ্ছে বাংলা প্রথম পত্রের প্রশ্ন। ব্যাকরণের 18টা প্রশ্নের মধ্যে বিশুদ্ধ ব্যাকরণ মানে মুখস্থ ব্যাকরণ না, যেগুলা 12টা প্রশ্ন, আর প্রতিশব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এখান থেকে প্রশ্ন হয়েছে 6টা রাজশাহী বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বি ইউনিটের কোশ্চেন পেয়েছি, এবছর অন্য ইউনিটের কোশ্চেন আমরা পাই নাই। এখানে 20টা করে প্রশ্ন থাকে, 20টা প্রশ্নের মধ্যে ব্যাকরণের প্রশ্ন আসছে, বিশুদ্ধ ব্যাকরণ আসছে 7টা, আর বিরোচন থেকে আসছে 3টা। তার মানে 20টা প্রশ্নের মধ্যে অর্ধেক আসছে বাংলা ব্যাকরণ থেকে, আর বাকি অর্ধেক বাংলা প্রথম পত্র থেকে। অর্ধেক 10টা প্রশ্নের মধ্যে 7টা আসছে বিশুদ্ধ ব্যাকরণ, আর বিরোচন অংশ থেকে আসছে 3টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের প্রশ্ন আমরা পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 32টা এবং ডি ইউনিটেও 32টা প্রশ্ন থাকে এমসিকিউ এ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু রিটার্ন ছিল না, শুধু এমসিকিউ হয়েছে, আগের বার কিন্তু রিটার্ন ছিল। সেই 32টা এমসিকিউ প্রশ্নের মধ্যে ব্যাকরণের প্রশ্ন ছিল বি ইউনিটে 9টা, মুখস্থ ব্যাকরণ বা বিরোচন আসছে 7টা। আবার ডি ইউনিটে ব্যাকরণের প্রশ্ন একটু বেশি হয়েছে 12টা, আর বিরোচন অংশের প্রশ্ন হয়েছে 4টা। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 32টা প্রশ্নের মধ্যে 16টা প্রশ্ন আসছে বাংলা দ্বিতীয় পত্র থেকে, 16টা প্রশ্ন আসছে প্রথম পত্র থেকে। ডি ইউনিটে 16টা প্রশ্ন আসছে বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ থেকে, আর 16টা প্রশ্ন আসছে বাংলা প্রথম পত্র। এখানে তারা 50-50 মেনটেন করেছে, তবে বিশুদ্ধ ব্যাকরণের প্রশ্ন কিন্তু বেশি, 9টা এবং 12টা। এটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2টা ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ। ব্যাকরণ, এখন আমরা যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের যে প্রশ্ন দেখলাম, বিশ্লেষণ করলাম পরিসংখ্যান ধরে ধরে, এখন আমরা দেখব যে ব্যাকরণ প্রস্তুতির জন্য আসলে পড়তে হবে কি। অ্যাডমিশনে ব্যাকরণ প্রস্তুতির জন্য আমাকে কি পড়তে হবে, আমরা বিশ্লেষণ এবং বিগত বছরের প্রশ্ন বা অন্যান্য প্রশ্ন দেখে যেটা পেলাম, আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে
এই অ্যাডমিশনে ব্যাকরণের প্রস্তুতির জন্য তোমার এইচএসসির ব্যাকরণ যে অংশ, এটা খুবই ভালো করে পড়তে হবে, এটা খুবই সিরিয়াস হয়ে পড়তে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং এটা কিন্তু আগেও বলেছি, আবারও বলি, এমসিকিউ এর জন্য যেরকম গুরুত্বপূর্ণ, সাথে সাথে রিটেনের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েটের ব্যাকরণ অংশ। এছাড়া আমাকে পড়তে হবে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই। নবম দশম শ্রেণীর নতুন ব্যাকরণ বইয়ের মধ্যে থেকে প্রশ্ন হয়। এবং এখানে আবারও বলেছি, খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে শেষে যে অনুশীলন অংশ আছে, 9-10-এর প্রত্যেকটা ব্যাকরণ টপিকের শেষে যে অনুশীলন অংশ আছে সেটা ইম্পর্ট্যান্ট। এর বাইরে আমাকে এই যে টপিকগুলা, ব্যাকরণের যতগুলো বিষয় আছে, আমরা 2টা বই তো পড়লাম, 9-10-এর ব্যাকরণ বই, ইন্টারমিডিয়েটের ব্যাকরণ বই, এর বাইরে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ব্যাকরণের এই টপিকগুলোর বাইরে আমরা যা পাবো, এই 2টা বইয়ের বাইরে আমরা যা পাবো, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর বিরোচন অংশ মানে মুখস্থ ব্যাকরণের জন্য আমাকে বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে, সাথে সাথে চাকরির প্রশ্ন সলভ করতে হবে। বাগধারা, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, অনুবাদ, এইগুলা বিগত বছরের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে। আবারও বলি, পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারমিডিয়েটে মুখস্থ ব্যাকরণের মধ্যে পারিভাষিক শব্দ রয়েছে। এই ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য আমাকে কোন টপিক কিভাবে পড়তে হবে সেটার বিশ্লেষণ। ব্যাকরণের কি বিষয় থেকে প্রশ্ন হয়, ব্যাকরণের প্রশ্ন ঠিক কতটুকু হয়, সেটার জন্য আমাকে কি পড়তে হবে সে সম্পর্কে আমরা ধারণা পেলাম। নেক্সট এরকম আর কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।